হাবড়া থেকে দক্ষিণেশ্বর রাতের অন্ধকারে বুলডোজার চালিয়ে ধূলিসাৎ শত শত হকারের দোকান। খবরগুলো তো আমরা রোজই দেখছি, কিন্তু কখনো ভেবে দেখেছেন কেন বারবার খেটে খাওয়া গরিবেরই পেটে লাথি পড়ে? উচ্ছেদের নামে কেড়ে নেওয়া হচ্ছে হাজারো পরিবারের শেষ সম্বল। এই চরম বৈষম্য আর অর্থনৈতিক শোষণের পেছনের আসল অঙ্কটা কিন্তু কোনো রাজনীতি বা সংবাদ মাধ্যম বলবে না। আমার কাছে কিন্তু তাজ্জব হওয়ার মতো বিষয় এটা নয় যে এটা ঘটছে। আমার কাছে তাজ্জব লাগার বিষয় হলো যে আপনি এটা দেখে তাজ্জব হচ্ছেন। আপনি তাজ্জব হচ্ছেন, এটা থেকেই পরিষ্কার বোঝা যায় যে দেশে ঠিক কি চলছে আপনি তা বুঝতেই পারছেন না। যে বিষয়গুলো আপনি বুঝতে পারেন না সেটাই তো আপনাকে ধাক্কা দেয় বা চমকে দেয়, তাই না? ঠিক তো। এই কারণেই আমাদের একটা সাজানো গল্প শুনিয়ে দেওয়া হয় যে ভারত নাকি এগিয়ে চলছে, দেশের উন্নতি হচ্ছে, আর আমরাও তা অন্ধের মতো বিশ্বাস করে নিয়েছি। আমরা তো নিজেরা কোনোদিন ভেবে দেখার চেষ্টাই করিনি। আপনার সামনে গড় উপার্জনের কিছু পরিসংখ্যান ডেকে বলে দেওয়া হয় যে দেশের গড় আয় নাকি অনেকটাই বেড়ে গেছে। এই গড় আয় তো তখনও বাড়বে যদি ১০০ জন মানুষের মধ্যে কেবল ৩ জন মানুষের আয় অস্বাভাবিক হারে বাড়তে থাকে। ১০০ জনের মধ্যে যদি ৯৭ জনের আয় একদমই না বাড়ে আর বাকি ৩ জনের আয় প্রচুর বাড়ে, তাহলেও গড় তো ঊর্ধ্বমুখী দেখাবে, তাই না? এতে কিন্তু এটা প্রমাণ হয় না যে দেশের সমস্ত মানুষের উন্নতি হচ্ছে, বরং এর থেকে এটাই পরিষ্কার বোঝা যায় যে ওই ৩ জন লোক এখন পুরো দেশের ওপর নিজেদের শিকল শক্ত করছে। কারণ আগে ওই ৩ জন লোক আর বাকি ৯৭ জনের আয়ের মধ্যে পার্থক্য কম ছিল, আর যখন পার্থক্য কম ছিল তখন ওদের হাতে ক্ষমতাও তুলনামূলক কম ছিল। কিন্তু এখন ওই ৯৭ জন মানুষের আয় তো আগের মতোই থমকে আছে, অথচ ৩ জন মানুষের আয় অসীম বেড়ে গেছে। তো এই লোকগুলো এখন কি করবে? এরা রাজত্ব করবে। এর মানে হলো ওই ৯৭ জন মানুষের অবস্থা কিন্তু আর আগের মতোও নেই, আগের চেয়ে আরো খারাপ হয়ে গেছে। তো এই যে দিন দিন খারাপ হতে থাকা অবস্থাটা, সেটাকেই আমরা উন্নতি বলে ভুল করে বসে আছি। আমার কাছে অবাক লাগার বিষয় তো এটাই। আপনি যদি আয় বন্টনের তথ্যগুলো দেখেন তবে বুঝতে পারবেন যে একদম নিচের ৩০% দরিদ্র জনগোষ্ঠীর আয়ের বৃদ্ধিও একদম তলানিতে আটকে আছে। আর অন্যদিকে শীর্ষ ৫% আয়ের বৃদ্ধিও একদম শীর্ষে পৌঁছে গেছে। এর থেকে এর থেকে যে সমীকরণটা বের হচ্ছে তা জানেন কি? আয়ের বৃদ্ধির হার হলো মানুষের নিজের আয়ের সাথে সমানুপাতিক। আয়ের বৃদ্ধির হার নিজের আয়ের সাথেই সমানুপাতিক। এটাকে ক্যালকুলাসের ভাষায় আপনি বলবেন dy/dt সমান ky। আর এটাকে যখন আপনি সমাধান করবেন তখন কি জানতে পারবেন? জানতে পারবেন যে মানুষের আয় মূলত এক্সপোনেনশিয়ালি বা জ্যামিতিক হারে বাড়ছে। আর যখন কোনো জিনিস জ্যামিতিক হারে বাড়ে তখন তার আসল অর্থ কি হয়? যে জিনিসটা ছোট সেটা কম গতিতে বাড়বে। ধরুন আগে একজনের কাছে ২ টাকা ছিল আর একজনের কাছে ১০ টাকা ছিল। একজনের আয় ছিল ২ টাকা আর একজনের আয় ১০ টাকা। এখন ২ এর স্কয়ারও যদি নেন তো কত হবে? ৪। আর ১০ এর স্কয়ার নিলে কত হয়ে যাবে? ১০০। আগে দুজনের আয়ের মধ্যে ব্যবধান কত ছিল? ৮ এর। আর এখন ব্যবধান কতটা দাঁড়িয়েছে? ৯৬ এর। ঠিক এটাই ঘটছে। যার আয় বেশি তার আয়ের বৃদ্ধির হারও ততটাই বেশি। আর যার আয় যত কম তার আয়ের বৃদ্ধির হারও ঠিক ততটাই কম। অর্থাৎ আপনি দরিদ্র হলে আপনার আয় ধীর গতিতে বাড়তেই থাকবে, আর যে যত ধনী তার আয় ততটাই দ্রুত গতিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আর বড়লোকদের রোজগার যত বাড়ে গরিব সাধারণ মানুষ তত বোকার মতো হাততালি দেয়। আজকেই হেডলাইন বেরিয়েছে যে স্টক মার্কেটে নাকি মারাত্মক বুল রান চলছে। স্টক মার্কেটে চলা এই যে বুল রান, এতে কি কখনো সাধারণ মানুষ টাকা বানাতে পারে? সাধারণ মানুষকে তো ওরা বলে দিজ আর পিগস, দে আর দেয়ার টু বি স্লটার্ড। শেয়ার বাজার হলো মূলত এমন একটা জায়গা যেখানে সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা বের করে বড় বড় বিনিয়োগকারীদের পকেটে ঢুকিয়ে দেওয়া হয়। সাধারণ মধ্যবিত্ত মানুষ ভাবেন যে টাকা খাটালে লাভ হবে, কিন্তু তারা তো এটাই জানেন না যে ঠিক কখন টাকা লাগাতে হবে, কোন স্টকে বিনিয়োগ করতে হবে আর কখন মার্কেট থেকে বেরোতে হবে। তাই দিন শেষে গড় হিসেবে সাধারণ মানুষ স্টক মার্কেটে হয় নিজের জমানো টাকা খোয়ায়, নয়তো অত্যন্ত সামান্য লাভ পেয়ে সন্তুষ্ট থাকে। শেয়ার বাজারে আসল মোটা টাকা বানায় কেবল বড় বড় ইনভেস্টররা।
অর্থাৎ যার কাছে আগে থেকেই প্রচুর টাকা ছিল তার টাকা বাড়তেই থাকে, আর যার কাছে কিছুই ছিল না তার টাকা দিন দিন আরো কমতে থাকে। ঠিক যেমন একটা গল্প ছিল, এক গরিব মানুষ এক বড় শেঠের কাছে গিয়ে জিজ্ঞেস করে, শেঠজি, টাকা বানাবো কিভাবে? শেঠ বলে, টাকা দিয়েই তো টাকা তৈরি হয়। শেঠ বারবার বলে, টাকা দিয়েই টাকা তৈরি হয়। তো সেই গরিব মানুষটা বলে, আমার কাছে এই একটা মুদ্রা আছে, এটা দিয়ে দিয়ে কি টাকা তৈরি হবে? শেঠ উত্তর দেয়, হ্যাঁ নিশ্চয়ই, টাকা দিয়েই তো টাকা তৈরি হয়। তখন গরিব লোকটা বলে, ঠিক আছে, তাহলে এটা দিয়েই আমি টাকা বানাই। এরপর সে খানিকটা এগিয়ে যায়, সেখানে শেঠের একটা টাকার থালি রাখা ছিল, যার মধ্যে প্রচুর মুদ্রা ছিল। গরিব লোকটা মনে মনে ভাবে, শেঠজি যখন বলেছেন টাকা দিয়ে টাকা তৈরি হয়, সে তখন নিজের মুদ্রাটা নিয়ে ওই ভর্তি থলের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। তারপর দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে যে টাকা ফেলেছি, এবার তো আমার টাকা বাড়বে, কিন্তু কিছুই হয় না। তখন সে শেঠকে গিয়ে জিজ্ঞেস করে, আমার টাকার কি হলো? শেঠ উত্তর দেয়, আমার তো টাকা দিয়ে টাকা তৈরি হয়ে গেছে। তোকে যে নিয়মটার কথা বলেছিলাম সেটা তো আমার উপরও একইভাবে খাটে। টাকা দিয়েই তো টাকা তৈরি হয়। আমার থলেতে 100টা মুদ্রা রাখা ছিল, সেটা এখন 101টা হয়ে গেছে। ব্যাস, টাকা দিয়ে টাকা তৈরি হয়ে গেল। ঠিক এটাই কিন্তু ঘটছে আজকের পুরো অর্থনীতিতে। যার কাছে 100 আছে তারটা 101 হচ্ছে, আর যার কাছে 1 ছিল তারটা কমে 0 হয়ে যাচ্ছে, আর যার সম্পত্তি শূন্যে এসে ঠেকেছে সে হাতালি দিচ্ছে। ভারত নাকি উন্নতি করছে। দেখো ভাই, মানুষের গড়ায় কি হারে বেড়ে চলেছে। আমরা কিন্তু একবারও এই প্রশ্নটা তুলছি না যে গড়াই আসলে একটা অত্যন্ত বিভ্রান্তিকর পরিসংখ্যান। এই তো গতকালই আমি বলছিলাম, আবার না হয় কথাটা আরেকবার স্পষ্ট করে দিচ্ছি। মনে করুন 9 জন মানুষের কাছে 1 টাকা করে আছে, আর একজন মানুষের কাছে 91 টাকা আছে। তাহলে মোট কত হলো? 100 টাকা। 9 জন মানুষের কাছে 1 টাকা করে, আর একজনের কাছে 91 টাকা, তাহলে মোট হলো। এখন এর গড় কত দাঁড়ালো? 10 টাকা। কিন্তু 10 টাকা কি সত্যিই কারো কাছে আছে? 10 টাকা তো দলের একজনের কাছেও নেই। 9 জন এমন মানুষ আছে যাদের কাছে মাত্র 1 টাকা করে রয়েছে, যা 10 টাকার থেকে অনেক কম, আর একজন এমন আছে যার কাছে 91 টাকা আছে, যা 10-এর চেয়ে অনেক বেশি। কিন্তু আমরা ঢলে দেব, হাড়ে মশাই, 10 টাকা করে গড়াই হয়ে গেছে। এটা চরম মিথ্যা আর সাজানো একটা হিসাব। মোদ্দা কথা হলো, উন্নতির দোহাই দিয়ে দেশে আসলে এক ধরনের প্লুটোক্রেসি চলে এসেছে। প্লুটোক্রেসি মানে কি জানেন? ধনাঢ্যতন্ত্র, বড়লোকদের রাজত্ব। আর আমরা কেবল এই ভুয়ো গড় হিসাব দেখেই আনন্দে আটখানা হচ্ছি। সেখানে আমরা একটাবারও প্রশ্ন করছি না যে, মশাই, দেশে যদি সত্যিই আসল উন্নতি হয়ে থাকে, তবে একদম নিচের 30% দরিদ্র মানুষের ঠিক কি অবস্থা? সবচেয়ে দরিদ্র 30% মানুষের কিছুই হচ্ছে না। অথচ আমরা কিন্তু এই ভেবে চরম গর্ব অনুভব করছি যে দেশের 80 কোটি মানুষ এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে যাদের বিনামূল্যে চাল, গম আর খাবার বিলি করতে হচ্ছে। আমরা ঘা পেটাচ্ছি যে ভারতের মতো এত বড় দয়ালু দেশ আর দুটো নেই, যেখানে 80 কোটি মানুষকে বিনা পয়সায় খাবার দেওয়া হয়। আমরা একবারও এই করছি না যে তো করুণ পরিস্থিতি কেন তৈরি হলো। এর আসল অর্থ কি জানেন? এর অর্থ এই 80 কোটি সাধারণ মানুষের কাছে নিজের খাওয়ার মতো টাকাও নেই। আমাদের তো আসলে লজ্জায় মাথা নত হওয়া উচিত ছিল, যেখানে দেশের 80 কোটি মানুষের কাছে খাওয়ার মতো পয়সাটুকুও নেই, কিন্তু আমরা বলছি আমরা 80 কোটি মানুষকে খাবার খাওয়াচ্ছি। এটা কত বড় গর্বের কথা। দেশের আসল উন্নতি যদি পরিমাপ করতেই হয়, তবে সমাজের পিরামিডের একদম নিচে থাকা মানুষগুলোর জীবনমানের উন্নতি মেপে দেখুন, তাদের কতটুকু অগ্রগতি হলো সেটা দেখুন। গান্ধীজিকে নিয়ে আপনার মনে যত বিতর্কই থাক না কেন, যার চিন্তা ভাবনা উঁচু মাপের, তারকে ভালো শিক্ষাটা আমাদের গ্রহণ করা উচিত। তিনি একটা দারুণ সূত্রের কথা বলে গেছেন, আপনার নিজের কোনো কাজ নিয়ে যদি কখনো মনে সংশয় তৈরি হয়, তবে এই পরীক্ষা করে নেবেন যে কাজটা আদেও সঠিক নাকি ভুল। বলতেন, তোমার চেনা সবচেয়ে দুর্বল আর দরিদ্র অসহায় মানুষটির কথা ভাবো, আর দেখো যে তোমার নেওয়া সিদ্ধান্তের ফলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি, সেই অসহায় মানুষটার বিন্দুমাত্র কোনো লাভ হবে কিনা। তিনি বলতেন, কোনো একটা বড় সিদ্ধান্ত নেওয়ার সময় যদি সংশয়ে পড়ো যে এটা করা উচিত কিনা, তবে এটাই হলো আসল কষ্টিপাথর। শুধু দেখে নাও যে তুমি যা করতে চলেছ তাতে তোমার চেনা সবচেয়ে অসহায় দরিদ্র মানুষটার কোনো উপকার হবে কিনা। ব্যাস, শুধু এইটুকু দেখে নাও। তো সরকার আজ যাই করুক না কেন, বা এ যাবৎ কাল পর্যন্ত যাই করে এসেছে, তা মাপার আসল কষ্টিপাথরও তো এটাই হওয়া উচিত যে দেশের গরিব মানুষের আদতে কি হলো। বড় লোকেরা যা পাওয়ার পেয়েছে, গড়ের পরিসংখ্যান যতটা বাড়ার পেরেছে, কিন্তু সমাজের একদম নিচের সেই 30% দরিদ্র মানুষের ঠিক কি অবস্থা হলো। সেই নিচের 30%-এর সাথে আজ ঠিক সেটাই ঘটছে যা আপনি আপনার প্রশ্নে জিজ্ঞেস করেছিলেন। কি জিজ্ঞেস করেছিলেন আপনি? পুষ্টিহীনতা। কি বলছি আমরা তাদের? সারাদিন ধরে তাদের মুখে দেওয়ার মতো অন্ন নেই। জিরো ফুড কিটস। জিরো ফুড কিটস।
আর অন্যদিকে অবস্থা এমন দাঁড়িয়েছে যে খাওয়ার কথা তো ছেড়েই দিন, থাকার জন্য জায়গাও নেই। কিংবা ব্যাঙ্গালোরের কিছু এলাকায় চলে যান, সেখানে সাধারণ মানুষ তো একটা সাধারণ বাড়ি কেনার স্বপ্নও দেখতে পারে না। এমনকি সাধারণ মানুষের জন্য একটা বাড়ি ভাড়া নেওয়াও তো কঠিন হয়ে গেছে। অন্তত ৫ থেকে ১০ কোটি টাকা পকেটে থাকলে তবেই আজ গুড়গাঁওয়ের দিকে মুখ তুলে তাকানোর কথা ভাববেন। আর গুড়গাঁওয়ে যদি ভালো কিছু কিনতে চান তবে ২০ কোটি টাকা থেকে দরদাম শুরু করতে হবে। তো একদিকে এত অঢেল ধন সম্পত্তি উপচে পড়ছে, আর অন্যদিকে ছোট ছোট শিশুদের পেটে দুবেলা খাবারও নেই। এটাই আজ আমাদের ভারতের উন্নতি। কিন্তু কেন এমন হচ্ছে? কারণ সাধারণ মানুষ প্রশ্ন করতে জানতে শেখেনি। আমাদের পুরো সংস্কৃতিটা কেবল মাথা নিচু করে সবকিছু মেনে নেওয়ার ওপর দাঁড়িয়ে আছে। আর এটাকেই আমরা নাম দিয়েছি আমাদের সংস্কার। যে যত বেশি আদব কায়দা আর মর্যাদার সাথে মাথা নোয়ায় বলবে, জি স্যার, ইয়েস স্যার, হ্যাঁ স্যার, ঠিক বলছেন, তাকে বলা হবে ছেলেটা কত সুসংস্কারী, কত মার্জিত। জেঠামশাই বা কাকা হয়তো ১ নম্বরের শোষক, চরম রক্তচোষা এক পশুর মতো মানুষ, কিন্তু তবুও তার সামনে গিয়ে কি বলতে হবে? হ্যাঁ কাকাবাবু, আপনি একদম ঠিক বলেছেন। এই ধরনের কথাবার্তা আর সুর আপনি শুনেছেন কি শোনেননি? আপনিও এমনটা বলুন, আপনাকেও সবাই বলবে, আহা কি সুসংস্কারী বাচ্চা। কাকাবাবু যেমনই মানুষ হন না কেন, হ্যাঁ কাকাবাবু ঠিক বলেছেন, করতে থাকুন এই হ্যাঁ স্যার, জি স্যার। কিন্তু এই সমস্ত অন্ধবিশ্বাসের একটাই আসল জবাব আছে, তা হলো প্রকৃত ধর্ম। আসল ধর্ম হলো আগুন, ধর্ম হলো বিপ্লব। প্রশ্ন তুলতে শেখায়, মানসিক গুলামির শিকল কেটে ফেলে। তোরে জানার কৌতূহল থাকে, সে কখনো অযথা কারো সামনে মাথা নোয়ায় না। সে হ্যাঁ স্যার, জি স্যার করে গোলামি করতে শুরু করে না। ধার্মিক মানুষের প্রধান লক্ষণই হলো অন্যায়ের সামনে মাথা নত করবে না। যার মাথা সবসময় প্রতিটি মিথ্যা, সব ধরনের প্রচার আর অজ্ঞতার সামনে এমনি এমনি ঝুঁকে পড়ে, সে কিভাবে ধার্মিক হতে পারে? ২-৩টে এমন জিনিস রয়েছে যা কখনোই গুটি কয়েক মানুষের হাতে পুঞ্জীভূত হওয়া উচিত নয়: ক্ষমতা, অর্থ এবং ধর্ম। ধর্ম যখন কোনো একজনের হাতে কেন্দ্রীভূত হয়ে যায়, তখন মধ্যযুগীয় পোপতন্ত্রের মতো এক শোষক ব্যবস্থার জন্ম হয়, যার বিরুদ্ধে ইউরোপকে বড় বিদ্রোহ করতে হয়েছিল। আর পুরো বিদ্রোহটাই তো ছিল এই নিয়ে যে একজন মানুষ ধর্মের একমাত্র ঠিকাদার হয়ে বসে আছে। দ্বিতীয় যে জিনিসটা অল্প কিছু মানুষের হাতে জমানো উচিত নয়, তা হলো ধন সম্পত্তি। টাকা পয়সা যখন গুটি কয়েক ধনকুবেরের হাতে বন্দী হয়ে পড়ে, সেটাকে আপনি যা কিছু বলুন, মনোপলি বলুন কিংবা প্লুটোক্রেসি বলুন, তা শোনই শুভ হতে পারে না। আর তৃতীয় বিষয়টি হলো ক্ষমতা। সেটাও নির্দিষ্ট কয়েকটি হাতে আটকে থাকা একদমই অনুচিত। এই কারণে বিভিন্ন ব্যবস্থা তৈরি করা হয়েছে, বড় বড় প্রতিষ্ঠান বানানো হয়েছে, যাতে ক্ষমতা সবসময় বিকেন্দ্রীভূত থাকে। ভারতের সংবিধান কিন্তু একাধিক উপায়ে ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করার পথ খুলে রেখেছে। তার প্রথমটাই হলো দেশের যুক্তরাষ্ট্রীয় বা ফেডারেল কাঠামো, যেখানে কিছু ক্ষমতা থাকবে কেন্দ্র সরকারের হাতে আর বাকি ক্ষমতা রাজ্য সরকারগুলোর হাতে। এর সাথেই রয়েছে আলাদা আলাদা সাংবিধানিক স্তম্ভ। বিচার বিভাগ রয়েছে, যার হাতে থাকবে বিচার করার শক্তি। আইনসভার নিজস্ব ক্ষমতা রয়েছে, আর সংবাদ মাধ্যম রয়েছে, যার বাক স্বাধীনতা থাকা অত্যন্ত জরুরি। এক্সিকিউটিভের নিজস্ব সীমাবদ্ধতা রয়েছে, চাইলেই সেই সীমা লঙ্ঘন করতে পারে না। তাই প্রতিটি জিনিসই বিকেন্দ্রীভূত হওয়া উচিত, তা সে টাকাই হোক। আর এই একই নিয়ম কিন্তু পুরো বিশ্বের ওপরেও সমানভাবে প্রযোজ্য। ঠিক এই কারণেই তো আমরা বহুমেরুভিত্তিক বিশ্বের কথা বলি, তাই না? কারণ সমস্ত ক্ষমতা কেবল একটিমাত্র দেশের হাতে পুঞ্জীভূত থাকা পুরো পৃথিবীর জন্যই মারাত্মক ক্ষতিকর। আপনার শক্তি হলো আপনার প্রশ্ন করার সংকল্প, আপনার ক্ষমতা হলো আপনার চেতনা। আপনি যদি আপনার সেই শক্তিকে বিক্রি করে বসে থাকেন, তবে সমাজে ক্ষমতার নতুন নতুন মেরু তৈরি হতে শুরু করবে। ধর্ম, অর্থ আর ক্ষমতার এমন সব অশুভ অক্ষ তৈরি হবে, যা শেষ পর্যন্ত কারো জন্যই মঙ্গলজনক হবে না। তার থেকে কেবল অশুভ আর ধ্বংসই নেমে আসবে। কথাগুলো মেনে নিন। ভেবেচিন্তে অনুধাবন করার স্বভাব আমাদের নেই, তাই মেনেই নিন।
কারণ আজীবন কেবল অন্ধভাবে মেনে নেওয়ারই তো অভ্যাস গড়ে তুলেছি আমরা। झूठा सब संसार है कौन अपना मीर। झूठा सब संसार है कौन अपना मीर। राम नाम को जान ले चले सो भौजल जीत रे साधो चले सो भौजल जीत। झूठा सब संसार है कौन अपना मीर। झूठा सब संसार है कौन अपना मीर। राम नाम को जान ले चले सो भौजल जीत रे साधो चले सो भौजल जीत। साधो यह संसार है जैसा सेमल फूल। साधो यह संसार है जैसा सेमल फूल। दिन दस के व्यवहार में झूठे रंग ना भूल। जागो लोगो मत सो ना करो नींद से प्यार। जागो लोगो मत सो ना करो नींद से प्यार। जैसे सपना रैन का ऐसा यह संसार रे साधो ऐसा यह संसार। नींद निशानी मौत की उठ कबीरा जाग। नींद निशानी मौत की उठ कबीरा जाग। और रसायन छोड़कर नाम रसायन लाग रे साधो नाम रसायन लाग। আমার নাম ডক্টর গুপ্তা, পুরো নাম শিব কুমার গুপ্তা, আর উনি আমার স্ত্রী বীণা গুপ্তা। আচার্যজির কথা প্রথম শুনেছিলাম রিকমেন্ডেশনে একটার পর একটা ভিডিও আসার মাধ্যমে। আগস্ট 2022 বা অক্টোবর 2022-এর ঘটনা হবে সেটা। তারপরের এই ঘটনাটা আমি অবশ্যই শোনাতে চাইব। আমি উনাকে শোনা মাত্রই মনে হয়েছিল যে ব্যাস ইনিই তো সেই মানুষ যাকে এতদিন ধরে খুঁজছিলাম। 1999 সাল থেকে আমি এই খোঁজের সাথে যুক্ত ছিলাম। ডাক্তারি প্র্যাকটিস শুরু করার পর সব তো হয়ে গিয়েছিল, তবুও মনের মধ্যে একটা কেমন যেন অস্বস্তি বা ব্যাকুলতা থেকেই যাচ্ছিল। এর আগে আমি যত গুরুকে শুনেছিলাম, অনেক গুরুকেই তো শুনেছিলাম, কিন্তু কোথাও থিতু হতে পারছিলাম। কোথাও 6 মাস চলল, কোথাও 1 বছর বা 2 মাস চলল, তারপরে হঠাৎ থমকে গিয়ে মনে হতো যে না, এরা একদম চরম বা শেষ সত্যের কথা বলছেন না, মন ভরছে না। গীতা আগে পড়ার চেষ্টা করেছিলাম, কিন্তু কখনো বুঝতে পারিনি। এখানে এসে যখন আচার্যজির সাথে গীতা সেশনে যুক্ত হলাম, তখন এসে বুঝতে পারলাম যে সঠিক অর্থে গীতা আসলে কি। আমি যখন ভিডিওগুলো শুনেছিলাম, শুনেই সাথে সাথে মনে হয়েছিল যে হ্যাঁ, আমার তো এটাই দরকার ছিল, এরই সন্ধান করছিলাম আমি। আমার তৃপ্তিও এখানেই এসে পূর্ণ হলো। আর আচার্যজি কতটা কঠোর পরিশ্রম করেছেন স্পষ্টভাবে ধরা। আজ আমরা কাজ করতে চাই, আজ কেবল এই কারণেই নিজের কাজ আরো বাড়াতে চাই যে আজ থেকে আমি যাই উপার্জন করব, যাই করব, তার সবটাই প্রতিষ্ঠানের চরণে অর্পণ করে দেব। এমনকি অত কিছু দরকারও নেই, আমার সামান্য যা প্রয়োজন তা তো আগেরটা থেকেই মেটে যাবে। এখন মনে হয় যা করার আছে যাই করি না কেন, কারণ কাজটা এতটাই মহান। সত্যি বলতে আমি নিজেই অনেক সময় নিজেকে খুব ছোট মনে করি।
আমার মনে হয় যে আমি এই সামান্যটুকু টাকাও নিজের কাছে কেন ধরে রেখেছি যখন কাজটা এত উঁচু মাপের। আচার্যজিকে যখন দেখি যে উনি যেভাবে নিজের সবকিছু সঁপে দিয়েছেন, নিজের জন্য বিন্দু মাত্র কিছুই রাখেননি, উনি এক মহৎ অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়ান। অনেক সময় ভেতরের মনটা ডেকে ওঠে আর বলে, তুমি কি করছো?